নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আপনাদের সকলকে স্বাগত জানাই ফ্লো উইথ অঙ্কিতার একটি নতুন ব্লগে। ফাইনালি বেরিয়ে পড়েছি কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। যদিও বোনেরও ইচ্ছা ছিল আজকের আমাকে এয়ারপোর্টে ছাড়তে আসার, কিন্তু আজই আবার বিকেলে ওর সিকিম যাওয়ার ট্রেন আছে, তাই ইচ্ছা থাকলেও উপায় ছিল না। একটু ভয়ও লাগছে জানেন, কারণ চেনা পাড়া, চেনা শহর, চেনা মানুষজন সব কিছু ছেড়েই যেতে হচ্ছে দূর এক অজানা দেশে। আর যেখানকার সব কিছুই নতুন আমার কাছে, নতুন মানুষজন, নতুন তাদের আইন শৃঙ্খলা, নতুন আচার অনুষ্ঠান। তবে চেনা মানুষগুলোকে ছেড়ে যাওয়ার যেমন কষ্ট হচ্ছিল, ঠিক তেমনই যে মানুষটার সাথে প্রায় 9 মাস 18 দিন দেখা হয়নি, আজ তার সাথে সামনাসামনি দেখা হওয়ার একটা আনন্দও হচ্ছিল। সব মিলিয়ে বলতে পারেন এক অদ্ভুত অনুভূতি কাজ করছে মনের ভিতরে। ফাইনালি চলে এসেছি এয়ারপোর্টে, আর মা বাবাকে প্রণাম জানিয়ে রওনা দিলাম দুবাইয়ের উদ্দেশ্যে। তবে এটা ছিল আমার জীবনের প্রথম ফ্লাইট, আর পুরো জার্নিটাই ছিল আমার একা। তাই একটু তো আমার ভয় লাগছিলই, কারণ ভেতরের কী প্রসিডিওর আমার কিছুই জানা ছিল না। যেটুকু জানা পুরোটাই ইউটিউব আর আমার হাজব্যান্ডের থেকে। তবে বোর্ডিং, সিকিউরিটি চেকিং আর ইমিগ্রেশনের সময় আমি আর ভিডিও ক্যামেরাটা অন করিনি, কারণ এই সময় ভিডিও ক্যামেরা অ্যালাউ করা হয় না। তবে বিশ্বাস করুন, এই সমস্ত প্রসেসিংগুলো নিয়ে আমি যতটা ভয়ে ছিলাম, তেমন ভয়ের কোনো কারণই নেই। কারণ এয়ারপোর্টে যে সমস্ত মানুষজনেরা আছেন তারা প্রচণ্ড হেল্প। ওয়েট করতে করতে হঠাৎই চোখ পড়লো বাইরের দিকে, আর দেখলাম এসে গেছে আমাদের ফ্লাইট। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর উড়িয়ে নিয়ে চলে যাবে নতুন আর এক দেশ। তবে বোর্ডিং প্রসেস চলাকালীন আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম একটা উইন্ডো সিটের জন্য জানেন, কিন্তু যেহেতু একটাই উইন্ডো সিট অ্যাভেলেবেল ছিল, তাই ওনারা বললেন যে তার জন্য একটা এক্সট্রা চার্জেস পে করতে হয়, 2000 টাকা একটা চার্জেস পড়বে। তাই ভাবলাম সেই তো রাতের বেলাকারই ফ্লাইট, আর বাইরে কিছুই দেখা যাবে না রাতের বেলায়, তাই আর এক্সট্রা কোনো চার্জেস আমি পে করি। আর এরপর ইমিগ্রেশনে আমাকে শুধু জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি দুবাই যে যাবেন সেটা কি পারপাসে। আর এরপর ছিল সিকিউরিটি চেকিং, যেখানে আপনি কেবিন লাগেজে যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিস ক্যারি করছেন সেগুলো ছাড়াও মানি ব্যাগ, ওয়াচ, মোবাইল এগুলো সবই চেক করা হয়। আর সত্যি কথা বলতে এই 3টে প্রসেসে কোনো রকম সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়নি। এখন আমি ওয়েট করছি গেট নাম্বার 10-এর ঠিক সামনে, কারণ এইখান থেকেই আমাদেরকে এন্ট্রি করতে হবে। আর এরপরে যা যা প্রসেসিং আছে সেগুলো দুবাই এয়ারপোর্ট নামার পর বোঝা যাবে। পাসপোর্ট আর বোর্ডিং পাস দেখিয়ে ওনারা এন্ট্রি করাচ্ছেন, আর এরপর জেট ব্রিজের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সোজা ফ্লাইটে প্রবেশ করব। ফাইনালি সিটটাও পেয়ে গেছি, আর ভেতরের পরিবেশটাও ছিল অসাধারণ। আর তাছাড়া কী কী ফেসিলিটি আমি এখানে পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এন্টারটেনমেন্টের জন্য এখানে একটা স্ক্রিন প্রোভাইড করা আছে, যেখানে আপনি ভ্যারাইটিস অফ সং বলুন, সিরিজ বলুন, ফিল্ম বলুন, সবই দেখতে পাবেন। এছাড়াও কানেক্টিভিটিটাও দেখতে পাবেন, এবং বিভিন্ন রকম, যেমন ধরুন দুবাই রিলেটেড বিভিন্ন ইনফরমেশনও আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়াও একটা হেডসেট ছিল, একটা পিলো ছিল, একটা ব্ল্যাঙ্কেটও ছিল, এবং ছিল কিছু ম্যাগাজিন। ফ্লাইট ছিল 8:25-এর, সকলেই চলে এসেছেন, আর ফ্লাইটের গেটও ক্লোজ হয়ে গেছে অলরেডি। তো চলুন এবারে ঈশ্বরের নাম নিয়ে যাত্রা শুরু করা যাক। বাই চান্স কিছু সমস্যা হলে কী কী করা উচিত সেগুলোই স্ক্রিনে ডেসক্রাইব করা হচ্ছিল এখন। উইন্ডো সিট না পেলেও কিন্তু কোনো রকম সমস্যা হয়নি, কারণ দেখুন স্ক্রিনে সবটাই দেখাচ্ছে যে ফ্লাইটটা কীভাবে টেক অফ করছে। আর এই সময় প্রচণ্ড ঝাঁকুনিও হচ্ছিল জানেন, সেটা তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। তবে আমার কিন্তু কোনো ভয় লাগেনি, কারণ আমার বেশ ভালোই লাগছিল, যেহেতু নতুন একটা অভিজ্ঞতাও হচ্ছে আমার। এরপর যতই ধীরে ধীরে ফ্লাইটের গতিবেগটা বাড়ছে, ঝাঁকুনির পরিমাণটাও কিন্তু ততটাই বাড়ছে। আর যখন রানওয়ে ছেড়ে ফাইনালি ফ্লাইটটা টেক অফ করলো, তখন একটু মাথাটা ঝিমঝিম করছিল বটে, এছাড়া কিন্তু আর কিছুই হয়নি। আর এরপর যখন খেয়াল করছি যে শহর কলকাতাটা ধীরে ধীরে নিচে মিলিয়ে যাচ্ছে, তখন বুঝলাম যে সত্যি যাত্রা শুরু হয়ে গেছে দুবাইয়ের পথে। আর এরপর ভাবলাম চুপচাপ বসে না থেকে হেডসেটটা পরে একটা ফিল্ম দেখা যাক। এটা আমার খুব পছন্দের একটা ফিল্ম, তো ভাবলাম এটা দেখতে দেখতেই জার্নিটাকে এনজয় করা যায়। আধা ঘন্টা পর ওনারা এসে রাতে ডিনারের একটা মেনু কার্ড দিয়ে গেল। এখানে ভেজ নন ভেজ দুটোই আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটাই অর্ডার করতে পারেন। 1 গ্লাস জল নিলাম, কারণ এতটাই জল টেস্টটা পেয়েছিল, আর জল যে জীবন সেটা মনে হয় আজকেরই ফিল করতে পারলাম। কিছুক্ষণ পরেই চলে এসেছে ডিনার, আর এই ডিনারের সাথে সাথেই ওনারা অফার করছিল অনেক রকমের অ্যালকোহল, সফট ড্রিঙ্কস, ফ্রুট জুস, টি, কফি সব কিছু। আমি পার্সোনালি 1 গ্লাস ম্যাঙ্গো জুস নিয়েছিলাম। চলুন এবার ডিনারটা স্টার্ট করা যাক। আর ডিনারের মেনুতে আইটেমও ছিল অনেক কিছু, ব্রেড, বাটার, জিরা রাইস, চিকেন, ডাল মিক্স, আচার, মিষ্টি, চকলেট, বাদাম আর ওয়াটার,
সবই ছিল এখানে। আর এবার দেখা যাক যে খাবারের টেস্ট কেমন। ভালোই ছিল খেতে, জানেন, যেমন কোয়ালিটি তেমনই কোয়ান্টিটি। বাজে এখন রাত 11:30, তাই ভাবলাম একটু গান চালিয়ে চোখটা বন্ধ করি, যদি ঘুম আসে। কিন্তু ঘুম আর কোথা, অনেক চেষ্টা করলাম কিন্তু এক ফোঁটা ঘুম আসলো না, জানেন। আর এদিকে স্ক্রিনে দেখাচ্ছে যে আমরা প্রায় দুবাইয়ের কাছাকাছি পৌঁছে গেছি, আর মোটে 10 থেকে 15 মিনিটের অপেক্ষা, তারপরে আমরা ল্যান্ড করব দুবাইয়ে। আর ওই দেখুন দূরে রানওয়ে দেখা যাচ্ছে, আলাদাই একটা অনুভূতি হচ্ছে এবার, জানেন। তবে ল্যান্ডিংয়ের সময়ও কিন্তু একটু মাথাটা ঝিমঝিম করছিল। আবারও প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ফাইনালি ল্যান্ড করলাম দুবাইয়ে। এবার দেখা যাক যে এখানকার এয়ারপোর্টে কী কী প্রসেসিং আছে, তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলুন এবার আস্তে আস্তে নামা যাক। আবারও জেট ব্রিজ ধরে হাঁটতে হাঁটতে ফাইনালি এবারে প্রবেশ করব দুবাই এয়ারপোর্টে। চলুন চলে এসেছি ফাইনালি দুবাই এয়ারপোর্টের মধ্যে। এবার যাব ইমিগ্রেশনের জন্য আর তারপর লাগেজ কালেক্ট করতে। তবে এখানেও কিন্তু আমি কিছুই চিনি না, শুধু সকলে যেদিকে যাচ্ছে আমি তাদের পেছন পেছনেই যাচ্ছি আর বোর্ডগুলোকে আমি খেয়াল রাখছি। আর এরপর ইমিগ্রেশন করে আমি লাগেজ কালেক্ট করে বাইরে চলে আসি। আমি বেশি ভিডিও করিনি, কারণ যেহেতু নতুন একটা দেশ, তো এখানকারও আলাদা আলাদা নিয়ম আছে, তো কোথায় ক্যামেরা অ্যালাউ করে কি না করে সেই কারণে আমি আর বেশি ভিডিও এখানে করিনি। তো বিজয়ও চলে এসেছিল ওর এক ফ্রেন্ডকে নিয়ে। বিশ্বাস করুন এখানে ইমিগ্রেশনের সময় আমাকে একটা কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়নি, শুধু ওনারা আমার পাসপোর্টটা দেখতে চেয়েছিলেন, একটা স্ক্যান করেছেন, ব্যাস এইটুকুই। দুবাই আসার আগে আমি অনেক ভিডিও দেখেছিলাম যেখানে বলা হয়েছিল যে 3000 দিরহাম আপনাকে ক্যারি করতে হবে, আপনাকে রিটার্ন টিকিট রাখতে হবে, আপনি কোথায় থাকছেন মানে হোটেল বুকিং আপনাকে দেখাতে হবে, এছাড়াও আপনি যার কাছে থাকছেন তার একটা এমিরেট আইডি থাকে, মানে আমার হাজব্যান্ডের এমিরেট আইডি আপনাকে শো করতে হবে। বাট বিশ্বাস করুন এখানে আমার কাছে একটা কোনো ডকুমেন্ট দেখতে ওনারা চায়নি, ইভেন আমাকে একটা কোনো প্রশ্নও করা হয়নি। তাই সব মিলিয়ে দুবাই আসার এক্সপিরিয়েন্স কিন্তু আমার খুবই ভালো। তাই চলুন ধরলাম এবার আমাদের রুমের পথ। এখনও যেতে হবে প্রায় 1.5 ঘন্টার রাস্তা, কারণ আমার হাজব্যান্ড জব করে দুবাইয়েরই ক্যাপিটাল আবুধাবি, তার একটা সিটি অ্যালেন। কিন্তু হঠাৎ বাইরেটা দেখে আমি তো পুরো অবাক, কী পরিমাণ কুয়াশাটা পড়েছে একবার দেখুন। এতটাই কুয়াশা যে সামনে কিছুই দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন পাহাড়ে ঘুরতে এসেছি। চলুন এবার ধীরে সুস্থে রুমের দিকে যাওয়া যাক। আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ব্লগে। সকলে সুস্থ থাকবেন, পরমপিতা ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুন।